আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে পরীক্ষাটি হবে সে পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের ফার্স্ট পেপার অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটি ঠিক কীরকম হবে, সেখানে কি কি প্যাটার্নের কোশ্চেন থাকবে এবং সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা ঠিক কীভাবে দিবে। আমরা আলোচনা করছি হাফ ইয়ারলি এক্সামিনেশন অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা ক্লাস 9, সাবজেক্ট হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। তোমাদের সময় থাকবে 3 ঘন্টা এবং ফুল মার্ক থাকবে 100। তো প্রথমে আমরা দেখব সেটি হচ্ছে পার্ট এ, রিডিং, এবং রিডিং অংশে তোমরা 70 মার্কের অ্যান্সার দেবে। তো রিডিং অংশে আমরা প্রথমে যেই প্যাসেজটি পাবো সেটি হচ্ছে মূলত সিন প্যাসেজ। আমাদের মূল বইয়ে যে প্যাসেজ রয়েছে সেই সিলেবাসের মধ্য থেকে যে কোনো একটি প্যাসেজ তোমাদেরকে দেওয়া হবে। তো এই প্যাসেজের মধ্য থেকেই মূলত তোমাদেরকে প্রথম অংশে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেই 3টি প্রশ্নগুলো কি কি দেখো, বলা হয়েছে 1 নম্বরে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলো হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা প্রথমে এই যে টেক্সটটি রয়েছে খুব ভালোভাবে পড়বে, পড়ার পরে তোমরা প্রতিটি এমসিকিউ থেকে যে কোনো একটি সঠিক উত্তর বেছে নেবে। এভাবে তোমরা প্রথম প্রশ্নের উত্তরটি লিখবে। এখানে 1 নম্বর প্রশ্নের মান হচ্ছে 7, অর্থাৎ 7টি এমসিকিউ দেওয়া থাকবে, তোমাকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর দ্বিতীয় যে অংশ 2 নম্বর, সেখানে ডাব্লিউএস কোশ্চেন দেওয়া থাকবে। বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ তুমি তোমার নিজের ভাষায় এই প্রশ্নগুলোর উত্তর লিখবে। উপরে যে প্যাসেজটি আমরা দেখেছিলাম সিন প্যাসেজ, সেই সিন প্যাসেজ থেকেই মূলত এখানে প্রশ্নগুলো করা হয়েছে। প্রশ্নগুলো খুব সহজ। তো তোমরা যে প্রশ্ন পাবে সেখানেও কিন্তু খুব কঠিন বা জটিল কোনো প্রশ্ন করা হবে এমন কিন্তু নয়, খুব সহজ প্রশ্নই করা হবে। তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর লিখবে। প্রতিটি প্রশ্নের জন্য 2 করে মার্ক দেওয়া হবে এবং 5টি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট 10 নম্বর পাবে। এটি হচ্ছে 2 নম্বর অংশ। এবং 3 নম্বর অংশে বলা হয়েছে কি দেখো, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড fill in each gap with a suitable word based on the information of the text। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি টেক্সট রয়েছে, এই যে টেক্সট রয়েছে, তো এই যে টেক্সট, এই টেক্সটের মধ্য থেকে কিন্তু আবার তোমাদেরকে এখানে ফিল ইন দ্য গ্যাপস এই টাইপের কোশ্চেন দেওয়া হয়েছে। এই যে ফিল ইন দ্য গ্যাপস এই টাইপের কোশ্চেন, এটি তোমরা উত্তর দেবে। এখানে যে উপর টেক্সটটি পড়েছ এই টেক্সটটি থেকে তোমরা শব্দ বেছে বেছে সঠিক উত্তরটি তোমরা এই যে খালি ঘর এখানে তোমরা লিখবে। তো এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। এখানেও তোমরা যথারীতি 5 পেয়ে যাবে। তো আমরা এই যে 1, 2 এবং 3 এই 3টি প্রশ্ন আমরা পেলাম প্রথমাংশে। এবার আমরা যদি পরবর্তী অংশে চলে যাই, দেখো সেখানে আমরা পাবো একটা আনসিন কোশ্চেন। দেখো এই যে আনসিন প্যাসেজটি রয়েছে, বলা হয়েছে রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নং 4 and 5। আমরা এই যে প্যাসেজটি দেখতে পাচ্ছি, এই প্যাসেজটি কিন্তু আমাদের মূল বই থেকে দেওয়া হবে না, এটি দেওয়া হবে আমাদের মূল বইয়ের বাইরে থেকে, যেটিকে আমরা সাধারণত আনসিন প্যাসেজ বলি। তো এই আনসিন প্যাসেজ থেকে তোমাদের 4 এবং 5 নম্বর প্রশ্ন আসবে। 4 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ তোমরা তথ্যগুলোকে ট্রান্সফার করবে। এই যে দেখো ফাঁকা ঘরগুলো দেওয়া রয়েছে, এখানে গ্যাপগুলো দেওয়া রয়েছে, এই গ্যাপগুলোতে তোমরা সঠিক ইনফরমেশনগুলো লিখবে। এখানে উপরে দেখো কলাম হেডে লেখাই রয়েছে হু অথবা হোয়াট, ইভেন্ট অথবা অ্যাক্টিভিটি, ওয়েন, হোয়ার। তো কাজী নজরুল ইসলাম সম্পর্কিত যেহেতু এই প্যাসেজটি রয়েছে, তার সম্পর্কিত বিষয়গুলোই মূলত তোমরা এই যে ফাঁকা ঘরগুলো রয়েছে এখানে লিখবে। এটি হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এরপরে দেখো 5-এ বলা হয়েছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। আমরা এই যে প্যাসেজটি পড়েছি, দেখো এই যে প্যাসেজটি, এই প্যাসেজটি তো একটু বিস্তারিত আকারে লেখা রয়েছে, তাই না? তো আমাদের কি করতে হবে, একটু সামারি লিখতে হবে বা মূল ভাব লিখতে হবে। অবশ্যই সাজিয়ে গুছিয়ে খুবই অল্প কথার মধ্যে আমরা এটি লেখার চেষ্টা করব। এরপরে দেখো 6 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে টেবিল ম্যাচিং। তো টেবিল ম্যাচিং কলাম এ রয়েছে, কলাম বি রয়েছে, কলাম সি রয়েছে। আমরা একটি কলামের সাথে আমরা কলাম এর সাথে কলাম বি এবং সি এগুলো ম্যাচ করে মিনিংফুল সেন্টেন্স বা অর্থবোধক বাক্য আমরা তৈরি করব। এটির মানও হচ্ছে যথারীতি 5। এরপরে আমরা যে প্রশ্নটি পাবো সেই প্রশ্নটি হচ্ছে কি দেখো রিয়ারেঞ্জ। আমরা রিয়ারেঞ্জ লিখে থাকি সাধারণত। এখানে বলা হয়েছে পুট দ্য ফলোইং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি। অনলি দ্য করসপন্ডিং নাম্বার অফ দ্য সেন্টেন্স নিড টু বি রিটেন।
দেখো আমাদেরকে এখানে রিঅ্যারেঞ্জ করতে হবে। রিঅ্যারেঞ্জ কি, আমাদেরকে যে গল্প দেওয়া হয় সেটি মূল বইয়ের বাইরে থেকেই দেওয়া হয়। তো গল্পের যে বাক্যগুলো রয়েছে সে বাক্যগুলো এখানে এলোমেলোভাবে বা র্যান্ডমলি সাজানো রয়েছে। তোমাকে কি করতে হবে, সেগুলোকে কারেক্ট অর্ডার মেনে বা সঠিক যেই ধারাবাহিকতা রয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে সেন্টেন্সগুলোকে সাজাতে হবে। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখবে, তোমাদেরকে প্রশ্নে কি লেখা থাকে সেটি তোমাদের খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় কি করি, রিঅ্যারেঞ্জ লেখার ক্ষেত্রে আমরা শুধুমাত্র নম্বরগুলোকে মিলিয়ে দেই, যে এর পর বি হবে, বি এর পর সি হবে, সি এর পর ডি হবে। তো এভাবে আমরা এই যে নম্বরগুলো রিঅ্যারেঞ্জে মিলিয়ে দিই। আবার অনেক সময় এমনটাও করি, আমরা প্রথমে এ বি সি ডি এভাবে মিলিয়ে তারপরে আমরা কি করি, পুরো গল্পটাকে আবার সেখানে সাজিয়ে লিখে দিই। তো এটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে প্রশ্নে ঠিক কী করতে বলা হয়েছে। প্রশ্নে যদি বলা হয় যে তোমাকে শুধুমাত্র তুমি নম্বরগুলো মেলাবে, তাহলে তোমাকে কিন্তু পুরো গল্পটা প্যাসেজ আকারে লিখতে হবে না। যেমনটি এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে অনলি দ্য করসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্সেস নিড টু বি রিটেন, অর্থাৎ শুধুমাত্র সেই যে ধারাবাহিকভাবে নম্বরগুলো তুমি লিখবে শুধুমাত্র সেটাই লেখা প্রয়োজন, তোমাকে কিন্তু আলাদাভাবে প্যাসেজটা উল্লেখ করতে হবে না। তো এটি খেয়াল রাখবে যে তোমাকে ঠিক কী করতে বলা হয়েছে। এরপরে দেখো 8 নম্বর বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ফ্রম দ্য পোয়েম অফ ইউর টেক্সট বুক। এই যে অংশটি, এই অংশটি কিন্তু আগে ছিল না, এই অংশটি নতুনে যুক্ত হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের মূল বইয়ে যেই কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো থেকে প্রশ্ন করা হয়েছে, সে প্রশ্নগুলোর উত্তর তুমি দেবে। তো তোমার মূল বইয়ে সিলেবাসে যে কবিতাগুলো থাকবে সেগুলো খুব ভালোভাবে পড়বে, যাতে করে সেখান থেকে যে কোনো কবিতা থেকেই প্রশ্ন আসুক না কেন তুমি যেন সেগুলো খুব সহজভাবে লিখতে পারো। এরপরে দেখো 9 নম্বরে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ফ্রম দ্য স্টোরিজ অফ ইউর টেক্সট বুক। এই বিষয়টি অনেকটা এই 8 নম্বরের মতোই, অর্থাৎ এটিও কিন্তু আগে ছিল না, নতুনে যুক্ত হয়েছে। আমরা 8-এ পড়েছি কোয়েশ্চেন ফ্রম পোয়েম, এবার আমরা 9-এ দেখব হচ্ছে কি স্টোরিজ, কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ, অর্থাৎ গল্প থেকে এখানে প্রশ্ন করা হবে, সে প্রশ্নগুলোর উত্তর আমরা লিখব। যথারীতি এখানে 8-এ যেরকম মানবন্টন রয়েছে 9 নম্বরে কিন্তু ঠিক সেই একই রকম মানবন্টন, অর্থাৎ এখানে তোমাকে সর্বমোট 8টা প্রশ্ন দেওয়া হবে। 8টা প্রশ্নের মধ্য থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর তুমি লিখবে যেগুলো তুমি সবচেয়ে বেশি ভালো পারো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে, সেক্ষেত্রে 5টি প্রশ্নের জন্য তোমাকে 10 নম্বর দেওয়া হবে। এই হচ্ছে আমাদের 9 নম্বর যেই অংশটুকু সেটুকু গেল। এরপরে আমরা পার্ট বি এ চলে যাব, যেটি হচ্ছে রাইটিং পার্ট। তোমরা জানো রাইটিং পার্টে কী কী থাকে। তো রাইটিং পার্টে প্রথম যেটি রয়েছে সেটি কি দেখো, কমপ্লিটিং এ স্টোরি। লেখা রয়েছে রিড দ্য বিগিনিং অফ এ স্টোরি, রাইট 10 নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি, গিভ এ সুইটেবল টাইটেল টু ইট। আমাদের এখানে একটি স্টোরি দেওয়া রয়েছে, এই স্টোরিটি আমাদেরকে দেওয়া হয়েছে তবে সম্পূর্ণরূপে দেওয়া হয়নি। প্রথমে 2-3 লাইন দেওয়া রয়েছে, বাকি অংশটুকু আমাদেরকে নিজেদেরকে সাজাতে হবে এবং সাজিয়ে আমাদেরকে একটি কমপ্লিট স্টোরি বা পূর্ণাঙ্গ একটি গল্প লিখতে হবে। গল্প লেখার ক্ষেত্রে অবশ্যই গল্পের শুরুতে আমাদেরকে একটি সুইটেবল টাইটেল বা একটি গ্রহণযোগ্য বা সবচেয়ে ভালো একটি শিরোনাম দিতে হবে। এটির মান হচ্ছে 15 এবং 11 নম্বর বলা হয়েছে সাপোজ ইউ আর বকুল অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ নয়ন, নাও রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অন দ্য বেনিফিট অফ আর্লি রাইজিং। অর্থাৎ তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটি সংলাপ লিখবে বা একটি ডায়লগ লিখবে কোন বিষয়ের উপরে, বেনিফিটস অফ আর্লি রাইজিং বা সকালে ঘুম থেকে ওঠার উপকারিতা নিয়ে। এই হচ্ছে মূলত আমাদের প্রশ্ন। তো ঠিক এভাবে তুমি তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে তোমাদের ক্লাস 9-এর ইংলিশ ফার্স্ট পেপার প্রশ্নটি ঠিক কীরকম হবে। এখানে আমি 100 মার্কের একটি প্রশ্নপত্র দেখিয়েছি, তোমাদের পরীক্ষা ঠিক এভাবেই হবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এরপরেও তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব এর পরবর্তী কোনো একটি ক্লাসে সেই বিষয়টি আরও বিস্তারিত এবং আরও ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।